রেনেসার বাংলায় বুদ্ধিজীবীরা গণমনে দাগ কাটতে কতটা সক্ষম তা দেখিয়েছে 2011, 2019, 2021-এ সেই ফর্মুলাই কাজে লাগাতে চাইছে বিজেপিও। প্রতিপক্ষের কৌশল আঁচ করে দলের ঘনিষ্ঠ বিশিষ্টজনদের মাঠে নামিয়ে দিয়েছে তৃণমূল। বাংলার ব্যাটলে দুপক্ষেরই বাজি বিদ্বজন। নন্দীগ্রাম কাণ্ডের প্রতিবাদে রাজপথে ধিক্কার। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে বামেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। 2011 বিধানসভা ভোটের আগে শহরে পরিবর্তন চাই পোস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পালা বদলে বড় ভূমিকা নেন রাজ্যের বুদ্ধিজীবীরা। বাম জমানার শেষ পর্বে বুদ্ধিজীবীদের বড় একটা অংশ বাম বিরোধী রাজনীতির মুখ হয়ে ওঠে। শিক্ষিত বাঙালি সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তাদের আবেদন। রেনেসার বাংলায়, সংস্কৃতির বাংলায় বিদ্বজনেরা বরাবরই আইকন। তাদের পাশে পেলে রাজনৈতিক জনমত তৈরিতে যে সুবিধা হয় তা প্রমাণ হয়ে গেছে। 6 বছর আগের সেই শিক্ষা এখন হাতে কলমে প্রয়োগ করতে চাইছে বিজেপিও। গত মাসে রাজ্যে এসে শিলিগুড়ি, কলকাতায় নাগরিক সমাজের সভায় যোগ দেন অমিত শাহ। বুদ্ধিজীবীদেরও সেই সভায় আমন্ত্রণ জানানো হয়। ক্ষমতা এলে সোনার বাংলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন বিজেপি সভাপতি। গোবলয়ে ক্ষমতা দখলের জন্য গেরুয়া শিবিরকে বুদ্ধিজীবীদের দিকে তাকাতে হয় না। কিন্তু এ রাজ্যের গণমন চরিত্রে অন্য রকম। বাংলার বুদ্ধিজীবীদের বড় অংশই এখনো তৃণমূলের দিকে। যদিও পালাবদলে যারা ছিলেন তৃণমূলের পাশে, তাদের অনেকেই কামদুনির ঘটনার পর সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত যে সমস্ত বুদ্ধিজীবী বিশিষ্টজনেরা প্রকাশ্যে রাজনৈতিক মতামত সেভাবে দেননি, তাদের কাছে টানার চেষ্টায় বিজেপি। তৃণমূলের শাসনে যারা ক্ষুব্ধ, তাদের একাংশকেও পাশে পাওয়ার আশায় রয়েছে পদ্ম শিবির। সকলের জন্য দরজা খোলা, খোদ অমিত শাহ তো দিয়ে গিয়েছেন এই বার্তা। কিন্তু বিদ্বজনেরা যে হতে পারেন বড় বাজি, তা ঘাসফুল শিবিরের চেয়ে কারা আর ভালো জানবে। তাই গেরুয়া শিবিরের রণকৌশল পড়ে ফেলতে বেশি সময় লাগেনি তৃণমূলের। যারা বাংলার যারা বুদ্ধিজীবী সম্প্রদায় আছেন, তারা তো তাদের পক্ষে কি করে, তারা হিংসার বদলে পাল্টা হিংসা দেখাতে পারেন না, বা ঘৃণার বদলে পাল্টা ঘৃণা না। আমরা যত ধরনের সুস্থ বুদ্ধি সম্পন্ন যারা মানুষ আছেন, তাদের জমায়েত হতে পারি, আমাদের মতামত আমরা লোকের সামনে তুলে ধরতে পারি, নিজেদের মধ্যে মতামত আদান প্রদান করতে পারি। আজকে সেই ধরনের একটা আদান প্রদান এবং বার্তা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো। এটা আমরা আগামী দিনেও জারি রাখবো। শুক্রবার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে গেরুয়া মতাদর্শের বিরুদ্ধে এক ছাতার নিচে ফের দেখা গেল বাংলার বিদ্বজনেদের। রাজনৈতিক মহল বলছে, তৃণমূল বিজেপি সংখ্যা যত বাড়বে ততই আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠবে এদের মতামত। আর বিজেপিও যদি তাদের পক্ষে থাকা বিশিষ্টজনদের সামনে আনতে পারে, তাহলে বাংলার মাটিতে শুরু হবে নতুন তরজা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সুজাতা, আপনার কি মনে হয় যে এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েরই বাজি বিদ্বজন? পুরোটা আপনি একবারও দেখাচ্ছেন না বিজেপির সভাতে, অমিত শাহের সভাতে কতজন বুদ্ধিজীবী কোট আনকোট তারা গেছিলেন। আমি কাগজে যেটুকু পড়েছি, জেনারেল শঙ্কর রায়চৌধুরী মহাশয় গেছেন। তিনি বুদ্ধিজীবী নন, তিনি সোলজার, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যারা, আর এদিকে তৃণমূল তারা গিয়েছিলেন। লেখক শঙ্কর গিয়েছিলেন, হ্যাঁ, লেখক শঙ্কর, মণিশঙ্কর, হ্যাঁ, দুজন বড়। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির যে হেড পলিটিক্স, ওভারঅল বিজেপি যে ঘৃণা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে, বিজেপি যেভাবে আমার ভারত মনে করে ভারতীয় বলে ভারতীয়ত্ব নাম করে যেভাবে একটা সম্প্রদায়কে ধ্বংস করে দিতে চায়, সেই পলিটিক্স বেঙ্গলে বা পশ্চিমবাংলায় এখন অবধি দীর্ঘ ট্র্যাডিশনের ফলে খুব যাবে না প্রকাশ্যে। সাইলেন্ট ভোটার থাকতে পারে, ডোনাল্ড ট্রাম্পকে যারা সাইলেন্ট ভোটাররা যেটা এরকম হতে পারে, কিন্তু প্রকাশ্যে বুদ্ধিজীবীরা যাবেন না। কিন্তু বামপন্থী বা পরে বামপন্থীদের বিতর্ষদ্ধ হয়ে তৃণমূলের আপনি এখনো মনে করেন যে বিদ্বজনরা তারা শুধুমাত্র আদর্শগত কারণেই কোন শিবিরে যান বা পশ্চিমবাংলার একটা ঐতিহ্যের কারণে? কিন্তু তৃণমূল সরকারের সবচেয়ে বড় ক্রেডিট, অবদান 11 সালের পর পলিটিক্স অফ অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ যারা প্রতিবাদে মুখর হতে পারেন, সম্ভাবনা আছে, তাদের আস্তে আস্তে করে নানাভাবে অ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে। এটা আমাদের আমেরিকান সিভিল মুভমেন্টও হয়েছে, আমাদের মুভমেন্ট এরকম হয়, অ্যাপ্রোপ্রিয়েশনটা হয়। কিন্তু তার ফলে তার কণ্ঠস্বরটাই সরকারের কণ্ঠস্বরটা, যেহেতু পলিটিক্সটা এখন এখানকার এই তৃণমূলের সাথে বিজেপির পলিটিক্সটা খুব খারাপ অবস্থায় গেছে, ফলে এদেরও একটা নৈতিক, যারা সরকারে অ্যাপ্রোপ্রিয়েটেড হয়েছেন তাদের একটা নৈতিক দায়িত্ব পড়ে যায় যে তারা ওই পলিটিক্সটাকে, আমি শেষ করি, আমি না 1 মিনিট শেষ করি,
নৈতিক এ করবেন। ওনাদের তো সবসময় টিভিতে এখন শুনবেন, আমাদের তো সবসময় শুনবেন। আমি একটু একটা হচ্ছে সিভিল সোসাইটি সেই সময় যেটা গড়ে উঠেছিল বলে আপনি বলছেন, আমাদের তো এখন পার্থ চ্যাটার্জি লেখা টেকার ফলে সিভিল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি এগুলো আলাদা আলাদা বলে আমরা বুঝতে শিখেছি। সিভিল সোসাইটি একটা ঐতিহাসিক মুহূর্তে এসেছিল, আমি আগেও বলেছি, ঐতিহাসিক মুহূর্তে চলে গেছে, তার কাজটা শেষ, আবার কোনো একটা ঐতিহাসিক মুহূর্তে আসবে। বর্তমান মুহূর্তে কিছু ইন্টেলেকচুয়াল, কিছু পাবলিক ইন্টেলেকচুয়াল, উনি কে বলছিলেন জিজ্ঞেস করছিলেন, পাবলিক ইন্টেলেকচুয়াল যারা ক্ষমতার বিরুদ্ধে নিরন্তর বলে যাবে, ক্ষমতা কে আছে দেখবে না। আমি একজন ভদ্রলোক মারা গেছেন ভারতবর্ষ থেকে, ওই গুজরাট থেকে তিনি চলে গেছিলেন আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে, তিনি আগের মাসে মারা গেছে, আহমেদ কাথাপানা। তিনি নেলসন ম্যান্ডেলার মতো রোবেন আইল্যান্ডে জেল খেটেছিলেন, বেরিয়ে এসে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে সমানভাবে সমালোচনা করছে, এই কদিন আগে মারা গেছে। এই যে ধাঁচ, যে ক্ষমতায় যদি এ হয়, আপনারা আমাদের ক্ষমতার কথা বললেন, এখানে আমি এটা আপনার সাথে তর্কে যাব না, আপনারা আমাকে জ্বালিয়ে মেরেছিলেন টিভিতে আমাদের, আমি আপনার সাথে ব্যক্তিগত আলাপচারিতা করে লাভ নেই, আপনি আমাদের জ্বালিয়ে মারতেন ওই সময়, তখন তো সুবোধ বাবুকে পাননি, আমাদের পেয়েছিলেন। যদি নতুন সরকার ক্ষমতায় আসে তখন যদি তারা ভায়োলেশন করে আপনারা কি বলবেন না? আমরা সমস্যারে বলেছিলাম সমানভাবে বলবো। কতটা যেটা উনি বললেন নৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে, আর কতটা সত্যি সত্যি সিভিল সোসাইটির তার কারণে হয়ে দাঁড়াচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েশনের থিওরিটা আমি এখানে একেবারে চলে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, সবচেয়ে বড় উদাহরণ পাবলিক ইন্টেলেকচুয়াল এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গই যখন তুললেন, তখন আপনাকে বলি, আমি তখন সেই সময় যখন ভোট হচ্ছে তখন আমেরিকাতে জিজেক জিতে যাওয়ার পরে, জিজেকের মতো এত বড় পাবলিক ইন্টেলেকচুয়াল ইন আমেরিকা, যিনি 24 ঘন্টার মধ্যে মতামত পাল্টালেন এবং বললেন যে আমি হিলারিকে সমর্থন করে ভুল করেছিলাম এবং হিলারিকে দিয়ে কোনো কাজ হবে না। এইরকম ভাবে তখন যেটা করতে পারেন, সুতরাং পাবলিক ইন্টেলেকচুয়ালের কথা যখন উঠছে, নাগরিক সমাজের কথা উঠছে, সেখানে বারবার আমি একটা কথা বলতে চাই মৌপিয়া, যে নাগরিক সমাজের পরিবর্তনটাও কিন্তু একটা দায়িত্বের জায়গা। কিন্তু প্রশ্ন যেটা উঠছে, কেউ কেউ তুলছেন যে নাগরিক সমাজ কি কোনো রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল দ্বারা তাদের ওন করে ফেলছে, নাগরিক সমাজের মুখ জ্বালাচ্ছে। নাগরিক সমাজের নাগরিক কোনো না কোনো দল তো কেউ না কেউ তো কোনো না কোনো দলের কাছে যাচ্ছে, কোনো ইস্যুকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্মে আসা, যিনি যারা বলছেন ক্ষমতার বিরুদ্ধে, যারা বলছেন যে ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে কি শুধুমাত্র যে ক্ষমতা রুল করে সেটাকে ক্ষমতা বলে? ক্ষমতার সংজ্ঞাই তো পাল্টে দিয়েছেন ফুকো। তাহলে এইসব কথা উঠছে কেন এখন? আমার কথা হচ্ছে আরেকটি অন্য দলের কাছে যাব, সেখানে গিয়ে ক্ষমতা বিকাশ হচ্ছে না। আমি আসবো, আমি স্বরূপ বাবুর কাছে এখানে আসবো। স্বরূপ বাবু, অনেকেই মনে করেন যে এই বাংলাতে আদর্শগতভাবে বামপন্থা, আমি কিন্তু সিপিএম সিপিআই বলছি না, একটা বামপন্থা, একটা ভাবনা চিন্তায় মননে একটা বামপন্থা রয়েছে। বামপন্থাটাকে প্লিজ সিপিএম সিপিআই এর সঙ্গে গোলাবেন না। সেখানে দাঁড়িয়ে আপনারা বিশিষ্টজনদের উপর এখন নজর রাখছেন, তাদের কাছে টানার চেষ্টা করছেন, পারবেন আদৌ? আমি একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দিই প্রথমে। ভদ্র সাহেব যেটা জিজ্ঞেস বলেছেন, হেড পলিটিক্স সম্ভব নয় ভারতবর্ষের রাজনৈতিক পরিকাঠামোয়, কারণ ইলেকশন কমিশনের রুল আছে, এটা করা যায় না। ওনাকে তাহলে প্রমাণ করতে হবে উনি বিজেপি বিরোধী হতে পারেন, কিন্তু এটা সম্ভব না। আমি কারোর সামনে বলি, আরেকটা বলছি যে ইন্টেলেকচুয়াল মিটটা সাকসেসফুল এই জন্যে বলছি যে উনি বলেছেন এসেছিলেন শঙ্করবাবু, তাছাড়া একাধিক আইআইটি, আইআইএম, শিবপুরের যেটা বি কলেজ, সেইখান থেকে একাধিক অধ্যাপকরা এসেছিলেন, তারা ইন্টেলেকচুয়াল নয় তো কি, ভেরি সাকসেসফুল ইন্টেলেকচুয়াল মিট হয়েছে।
আরেকটা উনি যেটা বলছেন সাম্প্রদায়িকতা না, রিলিজিও কালচারাল ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, যেমন ইকোনমিক ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, যেমন আপনার পলিটিক্যাল ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে। অনেক সাকসেসফুল হয়েছে, এক মিনিট, কিন্তু এই চ্যানেলও দেখাতে পারছে না, কোন চ্যানেলই দেখাতে পারছে না বিদ্যুৎজনদেরকে। আমি নিজে প্রেজেন্ট ছিলাম এবং যে অধ্যাপকরা ছিলেন আমি দেখেছি, এবং দেখতে না পেলে কিছু করার নেই, আগামী দিনে ভোটে দেখতে পাবেন। আরেকটা হচ্ছে যে আপনার অমর্ত্য সেন সাহেবের কথা বারবার টিভিতে আনা হয়, কিন্তু আরেক দিকে আপনি ধরুন, আপনি যে বলছেন দেখতে পাচ্ছেন না বলে, আমি একদম ওপর থেকে দেখাচ্ছি বিদ্যাধর সুরজ নাইপাল, তিনিও নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং সেখানে অমর্ত্য সেন এবং আরেকটা কথা বলছি, আপনি যে প্রশ্নটা খুব রাইটলি করেছেন, দেখুন লেফট টিল্টটা একটা ছিল একটা পিরিয়ডে, কিন্তু তার আগেও আমাদের যে রেনেসাঁসের সময় লেফটের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে আদর্শে মুশকিল হচ্ছে। লেফট বলা মানে সিপিআই সিপিএম ফরওয়ার্ড ব্লক নয়। মনে করেন অনেকে যারা বিশেষজ্ঞরা যে একটা মননে একটা বামপন্থা রয়েছে, মানে দর্শনগতভাবে বাম, আপনি বলুন দলগতভাবে না, আমাদের দলগত বিজেপি সত্যি বিদ্যুৎজনদের টানতে পারবেন? শ্রী অরবিন্দ থেকে শুরু করে বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে ব্রজেন্দ্রনাথ শীল থেকে শুরু করে তারা বিদ্যুৎজন কিছু কম ছিলেন না। তাই জন্য আমাদের এখানে যেটা হিন্দু রাইটের চিন্তা ছিল, বন্দে মাতরম এই মাটির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়